হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম আমার চ্যানেল মাই লিটিল ওয়ার্ল্ডে। আজকে থাম্বনেলে তোমাদেরকে যেটা আমি বললাম যে এসিজি ইঞ্জেকশনের ব্যাপারে কিছু কথা তোমাদের সামনে তুলে ধরবো, তো অবশ্যই সেটা তুলে ধরবো। সেটা তুলে ধরার আগে আমি তোমাদের সাথে দুটো লাকি বোনের সাকসেস প্রেগনেন্সি স্টোরি একটু শেয়ার করে নিই। কারণ তোমাদের থেকে অনেকে আমাকে মেসেজ করছো, কমেন্টও করেছো সেদিনের ভিডিওতে যে দিদিভাই তুমি সাকসেস স্টোরি ভিডিও নিয়ে আসো। তো আমার মনে হলো যে সাকসেস স্টোরি তো আমি তোমাদের সামনে নিয়ে আসবো বলি, কারণ আমার কাছে প্রচুর সাকসেস জমা হয়ে আছে। এবার প্রচুর সাকসেস স্টোরি মানে সমস্তটা মনে করো রেডি করতে একটু টাইম লাগবে, যে কারণে আমি ভাবছি যে চলো ভিডিও যেগুলো শেয়ার করব তার মাঝখানে একটা দুটো সাকসেস যদি তোমাদেরকে আমি বলে দিই, তাহলে তোমরা আমার ভিডিওগুলোও পেয়ে যাবে, যেগুলো ইম্পর্টেন্ট তথ্য তোমাদের জানার দরকার আছে, প্লাস এক দুটা বোনের সাকসেসও তোমরা জানতে পারবে। তো যাই হোক, আজকে যে লাক্কি বোনটার কথা বলবো সে বোনটা হচ্ছে সৌমিতা নামে একটা বোন। আমি স্ক্রিনে তোমাদেরকে পুরোটাই দেখাবো, তোমরা দেখে নিও। এই বোনটা হচ্ছে সৌমিতা নামে একটা বোন, যে মেদিনীপুর থেকে আমার সাথে যোগাযোগ করেছিল 21শে ডিসেম্বর। তো এই বোনটার বিয়ে হচ্ছে অলমোস্ট 2 ইয়ার হয়ে গেছে। সে বেবি প্ল্যানিং করছিল, খুব বেশি দিন হয়নি, লাস্ট 4-5 মাস সে বেবি প্ল্যানিং করছিল। আর তার একটু সিস্টের প্রবলেম ছিল, যেটা তোমরা সবাই জানো। আজকালকার দিনে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে সিস্টের প্রবলেম বেশিরভাগ মেয়েদের। সে আমার সাথে 21শে ডিসেম্বর যোগাযোগ করেছিল, আর সে আমাকে তার গুড নিউজ দিল হচ্ছে ওয়েডনেসডে, মানে এই যে তোমার সামনে বুধবার গেল, মানে 17 তারিখ। তো দেখো, 21শে ডিসেম্বর যোগাযোগ করেছিল, আর সেদিন ছিল তার পিরিয়ডের কত নাম্বার দিন ছিল, 7/12/2023। তার লাস্ট পিরিয়ড ডেট ছিল 7/12/2023। সে 14 নাম্বার দিনে আমার সাথে যোগাযোগ করেছে। তো কেন লাক্কি বললাম, কারণ সে 14 নাম্বার দিনে যোগাযোগ করেছে। সে 4-5 মাস ধরে ট্রাই করছে, তার বেবি আসছে না। তো যে কারণে সে যোগাযোগ করলো, তো এই মাসে যোগাযোগ করলো, এমন সময়ে যোগাযোগ করলো যেটা একদম শেষের দিক। ঠিক আছে, আমি তাকে কতটাই বা গাইড করতে পারলাম, যেটুকু পেরেছি সেটুকুই। ঠিক আছে, কারণ তোমরা জানো প্রেগনেন্সি চেষ্টা করার জন্য প্রথম দিন থেকে শুরু করে একটা গাইডেন্স থাকা মানে থাকবে শুরু থেকে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আমি তাকে কিন্তু সেরকম কিছু একটা হেল্প করতে কিন্তু পারিনি, কিন্তু তারপরেও কিন্তু সে কনসেপ্ট করে গেছে। তো এটা হচ্ছে সে ভীষণ লাক্কি। ঠিক আছে, তারপরে অনেক কংগ্রাচুলেশন সেই বোনটাকে। তারপর সেকেন্ড যে লাক্কি বোনটার কথা তোমাদেরকে বলবো, সে বোনটা বাড়ি হচ্ছে কন্টাই। কন্টাই মেবি দীঘার ওদিকে হবে। তার বিয়ের হয়ে গেছে 5 বছর। সে বেবি প্ল্যানিং করছে 2 থেকে 3 বছর লাস্ট। তো যাই হোক, তার পিরিয়ডটা ইরেগুলার ছিল, 2-3 মাস পরে পরে হতো। তো এই বোনটা আমার সাথে যোগাযোগ করেছিল 15ই ডিসেম্বর, আর সেদিন ছিল তার লাস্ট পিরিয়ড ডেট ছিল 3/12/2023। তো 13 নাম্বার দিন ছিল তার পিরিয়ডের। ঠিক আছে, তার পিরিয়ডের 13 নাম্বার দিনে সে আমার সাথে যোগাযোগ করেছে। তার বিয়ের যেহেতু 5 বছর হয়েছে, তোমরা দেখলেই লাস্ট 2-3 বছর ধরে কিন্তু সে বেবি প্ল্যানিং করছিল, আর সে কনসিভ করেছে এই মাসে। সে কনসিভ করে ফেলেছে এই সোমবার, মানে তোমার সোমবার হচ্ছে 15 তারিখ ছিল। ঠিক আছে, 15ই জানুয়ারি। তোমরা পাশে দেখতেই পারবে, আমি স্ক্রিনে যেহেতু তোমাদেরকে দেখাবো, তো সে বোনটা কি বলেছে সেটাও তোমরা দেখতে পারবে। তো সত্যি কথা বলতে গেলে দেখো, একটা বোন যোগাযোগ করেছে আমার সাথে তার পিরিয়ডের 14 নাম্বার দিনে, আর একটা বোন যোগাযোগ করেছে আমার সাথে 13 নাম্বার দিনে। এবার দুজনেই কিন্তু এই কয়েকটা দিনের এই পিরিয়ডের মধ্যেই কিন্তু কনসিভ করে ফেললো। তো এক্ষেত্রে তারা সত্যি খুব লাক্কি যে তারা কনসিভ করে গেছে এই কয়েকদিনের মধ্যে। তবে আমি এটুকু তাদের মতে, ঠিক আছে, তাদের বক্তব্য অনুযায়ী তারা আমাকে বললো যে দিদিভাই তুমি আমাদের জন্য ভীষণ লাক্কি। কারণ হচ্ছে এতদিন ধরে কনসিভ করতে পারছি না, এত ডাক্তার দেখাচ্ছি, এত কিছু করছি, বাট তোমার সাথে কথা বলার পরে মানে কিছুই না, জাস্ট তোমার সাথে কথা বললাম, তুমি পুরো মাসটাও আমাদের দরকার হলো না, বাট কনসিভ করে ফেললাম। কেন জানি মনে হচ্ছে যেন তুমি আমাদের জন্য লাক্কি। তো সেটা বড় ব্যাপার না, কে কার জন্য লাক্কি। হয়তো তোমরাও লাক্কি যে তোমরা এত কম টাইমে কনসিভ করে গেছো, কারণ এমন অনেকেই আছে যারা 2 মাস 3 মাসও কনসিভ করছে না। কেউ এমন আছে যে 1 মাসে এসে কনসিভ করে যাচ্ছে। আবার তোমাদের মতো কেউ রয়েছে যারা আমার সাথে মাঝখান বরাবর যোগাযোগ করার পরে কনসিভ করে ফেলছে। তো পুরোটা অ্যাকচুয়ালি ভগবানের উপরে, সে কাকে কিভাবে কখন দেবে সেটা সেই জানে, সে সমস্তটা লিখে রেখেছে। তো যাই হোক, তোমাদের দুজনকেই অনেক অনেক কংগ্রাচুলেশন। তোমরা দুজনেই সুস্থভাবে তোমাদের বেবিকে পৃথিবীতে নিয়ে আসো, এটাই গডের কাছে প্রে করি।
এবার ভিডিওর মূল আলোচনার বিষয়ে আসা যাক। আজকে তোমাদের সাথে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এইচসিজি ইনজেকশনের ব্যাপারে। এর আগেও কিন্তু আমি এইচসিজি ইনজেকশনের ব্যাপারে একটা ভিডিও করেছিলাম। তো আজকে আবার তোমাদের সামনে এই সেম জিনিস নিয়ে আলোচনা করছি। তার কারণ হচ্ছে আমি বুঝতে পারছি যে আসলে তোমরা এইচসিজি ইনজেকশন নিয়ে মেন ব্যাপারটা জানো না। অনেকে আমাকে এই ধরনের কমেন্ট করে থাকো যে দিদি ভাই আমি এবার এইচসিজি ইনজেকশন নিয়েছি, আমি এবার কনসিভ করে যাব। তো আসলে সে এটা ভাবছে যে এসসিজি ইনজেকশন নিলেই মনে হয় কনসেপ্ট জিনিসটা হয়ে যাবে। অনেকেই আছো যারা আমার সাথে পার্সোনালি যারা কথা বলছো, তাদের মধ্যে আমি অনেককেই দেখেছি যে আমাকে এটা প্রশ্ন করছো যে দিদি ভাই আমি এসসিজি ইনজেকশনটা কবে থেকে নেব, আমি 14 নম্বর দিনে নেব না 15 না 16? তো আমি সত্যি এই কথাগুলো শোনার পরে আমি অবাক হয়ে যাই। আসলে এসসিজি ইনজেকশন যে কোনো সময় যে কোনো মুহূর্তে নেওয়া যায় না। এই ইনজেকশনটা নেওয়ার পিছনে কিন্তু একটা কারণ রয়েছে যে কি কারণে এটা দেওয়া হচ্ছে, আর এটা নেওয়ার কিন্তু একটা সঠিক সময় রয়েছে। আমরা যে কোনো সময় কিন্তু এই ইনজেকশনটা নিতে পারি না। তো আজকে আমি তোমাদেরকে একটা ছোট্ট একটা জিনিস দেখাবো আমার সাথে যুক্ত থাকা একটা বোনের। সেটা দেখানোর পরে আমি তোমাদেরকে বাকি বিষয়টা আলোচনা করব, যাতে তোমাদের বুঝতে একটুখানি হলেও সুবিধা হয়। তো এই যে তোমাদেরকে এখানে আমি একটা বোনের কিছুটা একটু দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এই বোনটা হচ্ছে এই ইনজেকশনটা যেটা রয়েছে তোমরা সবাই জানো এই ইনজেকশনটার ব্যাপারে। এটাকে আমরা বলে থাকি এইচসিজি ইনজেকশন, ঠিক আছে? তো এই ইনজেকশনটা ডিম র্যাপচার করার জন্য দেওয়া হয়, সেটাও তোমরা জানো। তো এবার এই বোনটাকে এই ইনজেকশনটা ডাক্তার নিতে বলেছে। তো নিচে সে যে মেসেজটা লিখেছে সেখানে একটু তোমাদেরকে দেখাই। 5 জুলাই মাসিক হয়েছে, 16 জুলাই ইনজেকশন দিয়েছে। তার মানে কি হলো, 5 থেকে 16 মানে 12 দিন, ঠিক আছে? 12 দিনের মাথায় তাকে ইনজেকশনটা দেওয়া হয়েছে। তো অভুলেশন সেরকম বুঝতে পারেনি বলল। তো আমাকে সে যখন ছবি পাঠিয়েছিল এটা কি এসসিজি ইনজেকশন, আমি বলেছিলাম হ্যাঁ এসসিজি ইনজেকশন। আর আমি এটাই ভেবেছিলাম যে হয়তো তার ফলিকুলার স্টাডি হচ্ছে আর তাকে এই ইনজেকশনটা প্রেসক্রাইব করেছে, যে কারণে সে নিচ্ছে। কিন্তু পরবর্তীতে যখন কনসিভ হলো না, 2 মাসের মতো ট্রাই করা হয়ে গেল, তখন সে আমাকে বলল যে হচ্ছে না। যাই হোক, তার সাথে যেহেতু সে আমার পেইড ভিউয়ার্স, তো তার সাথে আমার কনভারসেশন হলো। দেন আমি ওকে বললাম যে একটু ফলিকুলার স্টাডিটার দিকে জোর দিতে, আর একটু ডাক্তারকে বলতে, সেই হিসেবে যাই হোক কোনো রকমভাবে তার ফলিকুলার স্টাডিটা হচ্ছে, মানে হলো নেক্সট মাসে। তো 2 মাস পরে যখন ফলিকুলার স্টাডি হলো তখন কি হলো সেটা তোমাদেরকে একটু দেখাই। এবার তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা প্রায় ওটা ছিল 26শে জুলাই যখন সে আমাকে মেসেজটা দিয়েছিল, আর এটা 2 নভেম্বর, ঠিক আছে? তো প্রায় 2-3 মাসে হয়ে গেছে। তারপরে সে যখন রিপোর্টটা করেছে, এবার তোমরা দেখো তার রিপোর্টে যেটা এসেছে সেটা হচ্ছে 30-10-2023 সে করেছিল। 12 নাম্বার দিনে সে করেছিল, ঠিক আছে? 12 নাম্বার দিনে তার এন্ডোমেট্রিয়াম লাইনিং 5 mm, যেটা খুব একটা ভালো না। 14 নাম্বার দিনে 6.6 mm, যেটাও খুব একটা ভালো না, সেটা আমি ছেড়ে দিলাম। এবার তোমরা দেখো ডমিন্যান্ট ফলিকাল যেটা রয়েছে রাইট ওভারিতে কি দেখাচ্ছে, নো ডমিন্যান্ট ফলিকাল ইজ সিন। তোমার হচ্ছে দুটোতেই, মানে 2বার স্ক্যান করেছে, 2বার স্ক্যানে কোনো রকম ফলিকাল নেই। তারপরে তোমরা দেখো লেফট ওভারি, সেখানেও কিন্তু কোনো রকম ফলিকাল নেই। তো এবার তোমরা বলো, এই যে 14 নাম্বার দিন হয়ে গেল, 12 নাম্বার দিন ছেড়ে দাও, 14 নাম্বার দিন, সেদিনও তার রিপোর্টে কিন্তু কোনো রকম ফলিকাল আসেনি। এবার সে রীতিমতো এই ফলিকুলার স্টাডি রিপোর্টটা না করে সে যেটা করছিল সেটা হচ্ছে এসসিজি ইনজেকশনটা নিচ্ছিল। তো তোমাদেরকে যেমনটা আমি দেখালাম এই বোনটার ব্যাপারে, সেখান থেকে তোমরা দেখলে যে বোনটার কিন্তু কোনো রকম ডমিনেন্ট ফলিকাল আসেনি। এবার সে যদি তোমাদের 13 বা 12 নম্বর দিনে যদি ইঞ্জেকশনটা নিয়ে নেয়, তাহলে কি সেটা তার পক্ষে কোনো রকম ভালো কিছু হচ্ছে না? সেটা কিন্তু তার শরীরে একটা সাইড এফেক্টই হচ্ছে। কারণ কোনো ইঞ্জেকশন নেওয়া বা মেডিসিন নেওয়া কোনোটাই কিন্তু আমাদের শরীরের পক্ষে কিন্তু ভালো নয়। প্রত্যেকটাই আমাদের শরীরের পক্ষে কিন্তু একটা ক্ষতিকর প্রভাব, একটা সাইড এফেক্ট অবশ্যই থাকে। বাট আমরা যে পরিস্থিতির শিকার হয়ে গেছি, যে পরিস্থিতিতে আমরা রয়েছি, সেখানে আমরা যতই জানি যে হ্যাঁ আমাদের এটা ক্ষতি করছে আমাদের বডিতে বা ক্ষতি করতে পারে, কিন্তু তারপরেও কিন্তু আমরা নির্ভর হয়ে পড়ছি মেডিসিনের উপরে, ইঞ্জেকশনের উপরে, কারণ আমাদেরকে মা হতে হবে। আর যেহেতু আমরা যে জিনিসটা করে ফেলেছি, যে ভুলগুলো, যেটার জন্য আজকে আমাদের প্রবলেমটা হয়েছে, আমরা তো এখন চেয়েও সেখানে সে 5 বছর আগ থেকে যদি সে ভুলটা করে আসি, যে আমরা নানা রকম আমাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করে দিয়েছি, আমরা নানা রকম ফাস্টফুড, জাঙ্ক ফুড এগুলো খেয়ে আজকে এই জায়গাটায় পৌঁছেছি, এই জায়গাটা, এই দিনটা আমাদেরকে দেখতে হচ্ছে। আবার অনেকেই আছে যারা
বলে যে দিদিভাই আমি এই সমস্ত খাবারই খাই না, কিন্তু তাদের মধ্যেও কিন্তু এই প্রবলেমটা দেখা দেয়। হতে পারে তারা বেশিরভাগ টাইমটা বসে বসে স্পেন্ড করে, তারা বেশি তাদের বডিটাকে অ্যাক্টিভ রাখে না, তো নানা রকম কারণে কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে। তো আমরা কিন্তু ঘুরে সেই জায়গাটাতে যেতে পারবো না, আজ থেকে 4 বছর 5 বছর 2 মাস 3 মাস যাই বলি, সেই জায়গায় যেতে পারবো না। সেজন্য আমরা যেই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে থেকে আমরা নিজেদেরকে একটু প্রিপেয়ার করতে পারবো যে আমরা কি করে এখন নিজেদেরকে ঠিক করব। আর প্রিপেয়ার যতই করি সেটাতে একটা মোস্ট টাইম লেগে যায়, যে কারণে কিন্তু আমাদেরকে মেডিসিন বা ইনজেকশন যাই বলি না কেন সেটার উপর কিন্তু আমাদের নির্ভরশীল হয়ে যেতে হয়। তো এবার ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমাদেরকে নিতে হবে তাহলে আমরা সেটাকে সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করব, যাতে সেটা আমাদের কাজে লাগে আর আমাদের কোনো রকম ক্ষতি না হয়। তো সেজন্যই আজকের ভিডিওটা বিশেষ করে করা, কারণ এই ভুলটা যেন তোমরা যেন কেউ কখনো না করো। তো পয়েন্ট নাম্বার 1 যেটা তোমরা সব সময় মনে রাখবে সেটা হচ্ছে, আমাদের কনসিভের জন্য যে ডমিনেন্ট ফলিকলগুলো আসে, পিরিয়ডের পরে যে ডমিনেন্ট ফলিকল আসে যেটার দ্বারা আমরা কনসিভ করব, সেই ডমিনেন্ট ফলিকলের মাপ সবসময় যেন 18 mm এর উপরে হয়। সেটা 18 mm এর উপরে যখনই হবে তখনই কিন্তু একমাত্র এই ইনজেকশনটা আমরা নিতে পারবো। আরেকটা কথা যেটা পয়েন্ট নাম্বার 2 তোমরা সবসময় মনে রাখবে সেটা হচ্ছে, আমাদের ইটি মানে এন্ডোমেট্রিয়াম লাইনিং যেটা থাকবে সেটা কিন্তু সব সময় 8 mm এর উপরে থাকতে হবে। অনেককে দেখা যায় যে যখন এই ডিমের মাপ ঠিক আছে 18 mm এর উপরে হয়ে গেছে, কিন্তু এন্ডোমেট্রিয়াম লাইনিংটা কিন্তু অনেক কম রয়েছে, তখনও কিন্তু তারা কিন্তু ইনজেকশনটা নিয়ে নেয়। কিন্তু এটা কিন্তু একটা ভুল হচ্ছে, কারণ এরপরে পরবর্তীতে যেটা হবে সেটা হচ্ছে, হতে পারে যে আমাদের কনসিভটা হলো না, বা এমনও হতে পারে যে জাইগোটটা তৈরি হয়ে যাওয়ার পরে সেটা যেখানে অ্যাটাচ হয়, মানে আমাদের এন্ডোমেট্রিয়াম লাইনিংয়েই তো সেটা অ্যাটাচ হয়, সেখানে গিয়ে কিন্তু ভ্রূণটা কিন্তু বেড়ে ওঠে। তো সেখানে কিন্তু সেটা হয়তো ইমপ্লান্টেশন ফেলিয়ার হয়ে গেল, কারণ আমাদের সেই লাইনিংটা কিন্তু ভালো থাকলো না। তো সেজন্য সবসময় একটা ভালো ইটি থাকতে হবে এবং সাথে ভালো ডমিন্যান্ট ফলিকল থাকতে হবে, তাহলে কিন্তু কনসিভের চান্সটা খুব বেশি থাকবে। এবার তোমরা যদি এই যে মাপটা বললাম সেই মাপ অনুযায়ী যখন তোমাদের থাকবে 18 mm এর উপরে, সেটা 18 mm এর উপরে 20 হতে পারে, 22 হতে পারে, ঠিক আছে, এর মাঝখানে থাকাটা বেশি ভালো, 18 থেকে 22। বাট তারপরে সেটা যদি একটু বড় হয়ে যায়, মানে 23-24-এর দিকে যায়, তাও ওকে। বাট খুব বড়টা আমার মতে, পার্সোনালি মতে, যে খুব বড়টা খুব একটা ভালো না। আবার যদি 18 mm এর কম হয় তবে সেটা তো ভালো অবশ্যই না, সেটা যেটা আমি তোমাদেরকে বললাম ভালো না কেন, সেটা জাইগোট তৈরি করবে না প্রথম। আবার যদি জাইগোট, আমরা কি কারণে এই চেষ্টাটা করছি, অবশ্যই একটা ভ্রূণ তৈরি করার জন্য, আমাদের বেবি যাতে আমাদের কনসিভ হয় সেজন্য। বাট সেই ইনজেকশনটা নেওয়ার ফলে যদি আমাদের সেই কনসেপ্টটাই না হয়, তাহলে আমাদের কি দরকার নেওয়ার, তাই না? এবার যদি বাই চান্স কোনো কারণে হয়ে গেল, সেটা কিন্তু স্টে করবে না, ঠিক আছে? তো আমরা অবশ্যই একটা সুস্থ সবল ভালো প্রেগনেন্সি চাই, যে কারণে কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা সবসময় দেখব আমাদের ডিমের মাপ যাতে 18 mm প্লাস, অ্যান্ড ইটিটা আমাদের অবশ্যই যেন থাকে 8 mm প্লাস, ঠিক আছে? এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল, যেটা আমার মনে হলো তোমাদেরকে এটা জানিয়ে রাখা দরকার, তাই আমি ভিডিওটা আজকে তোমাদের জন্য করলাম। এরপরে তোমাদেরকে আরেকটা কথা বলি, এবার তোমাদের মনে এটা প্রশ্ন আসতে পারে, বা অনেকের মনে প্রশ্ন আসে, অনেকে আমাকে করো যে দিদি ভাই আমার তো ডিম মানে এগ কোয়ালিটিও ভালো আছে, আমার ইটিটাও ভালো আছে, তারপরেও কেন আমার কনসিভ হলো না? দেখো, আমাদের শরীরে কিন্তু একটা হরমোনই, নানা রকম হরমোন রয়েছে। হতে পারে তুমি এই জায়গাটায় তোমার ঠিক হলো, এই জায়গাটায় তুমি পারফেক্ট হয়ে আছো, বাট অন্য কোনো জায়গায় গিয়ে হয়তো কোনো হরমোনের ইমব্যালেন্স রয়েছে, বা অন্য কোনো কারণে তোমার প্রেগনেন্সিটা এলো না, সেটা হতে পারে। তো আবার এমনও হতে পারে যে হাজবেন্ডের শুক্রাণুতে কোনো প্রবলেম রয়েছে, সেটা সুস্থ সবল শুক্রাণু ছিল না, সে কারণেও হতে পারে। তো যাদের সমস্ত জিনিস ঠিক থাকার পরও প্রেগনেন্সিটা আসছে না, তাদের কিন্তু অন্য কোনো সমস্যা থাকতে পারে, যে কারণে প্রেগনেন্সিটা আসছে না। আর যাদের সমস্ত কিছু ঠিক থাকার পরেও প্রেগনেন্সি আসছে না, তাদের জন্য আমার কাছে সত্যি মানে কোনো রকম প্রশ্ন নেই যে আমি কি বলবো তোমাদেরকে। কারণ আমি দেখি আমার সাথে যারা যোগাযোগ করে তাদের মধ্যে নানা রকম দিদিভাই বোনেরা আমার সাথে যোগাযোগ করছো, আমি দেখছি কারো সমস্ত কিছু ঠিক আছে, সমস্ত, এমনকি রেগুলার পিরিয়ডও হচ্ছে, তার অভুলেশনও সে বুঝতে পারছে, এমন পরিস্থিতিতে থেকেও সে কনসিভ করছে না। সত্যি তখন এতটা কষ্ট হয় না, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, কিন্তু জানি যে তার জন্য আমি কিছু করতে পারছি না, তো সেটা ভীষণ কষ্ট হয়। বাট কি বলবো, কিন্তু কিছু মানুষ আছে যাদের
এটা প্রবলেম ছিল, এই জায়গাটায় এসে তাদের এটা সলিউশনটা যখন হয়ে গেল, তারা কিন্তু রীতিমতো কনসিভ করে যাচ্ছে। যাদের এগের প্রবলেম ছিল তাদের এগ কোয়ালিটি ভালো আসার পরে কনসিভ করে যাচ্ছে। যাদের ওভুলেশনের প্রবলেম ছিল তারা ওভুলেশনের জন্য যখন এসিজি ইঞ্জেকশনটা ইউজ করছে, সেই এসিজি ইঞ্জেকশন ইউজ করার পরে যখন তাদের ওভুলেশন হয়ে যাচ্ছে, ডিম রাপচার হয়ে যাচ্ছে, তখন তারাও কিন্তু কনসিভ করে যাচ্ছে। তো সেজন্য আমি তোমাদেরকে একটাই কথা বলবো, মা রাধা হয়ে গেল তোমাকে বাইকে নিয়ে যেতে পারবো না। যাই হোক, তোমাদেরকে অনেক কথা বললাম, কিন্তু এটাও তোমাদেরকে আমি দেখালাম ভিডিওর শুরুতে যে দুটো বোন যারা কনসিভ করে গেছে, সে লাকি দুজন বোনকেও দেখালাম যে হতে পারে তাদের সামান্য কিছু একটুখানি কিছু প্রবলেম ছিল, যে প্রবলেমের জন্য তাদের প্রেগনেন্সিটা আসছিল না, যেটা মেবি হতে পারে যে আমার কাছে আসার পরে তারা হয়তো সেটা ভুলটা করেনি বা সেই জিনিসটা তারা হয়তো সেটা তাদের ঠিক হয়ে গেছে, আর কি বলবো, তো তারা কনসিভ করে গেছে। তো সেজন্য সবাইকে বলবো, যারা ভেঙে পড়ো যে আমরা মা হতে পারবো না, তাদের উদ্দেশ্যে অবশ্যই আমার এই মেসেজটা তাদেরকে দেওয়া যে তোমাদের জন্য এই সাকসেস স্টোরি ভিডিও নিয়ে আসার কিন্তু একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে তোমরা যাতে ভেঙে না পড়ো, তোমরা যাতে মোটিভেট হও, তোমরা যাতে বুঝতে পারো যে না কোনো ব্যাপার না, আজকে সে যদি 5 বছর পরে কনসিভ করতে পারে তাহলে আমিও কনসিভ করতে পারবো। এই জোরটা, এই বিশ্বাসটা যেন তোমাদের মনে থাকে। তো সেটাই তোমাদেরকে বলবো, শুধু তোমরা একটু চেষ্টা করে যাও, আর তোমাদের ভগবানের উপরে, তোমাদের আল্লাহর উপরে শুধুমাত্র তোমরা তাদের উপরে বিশ্বাস করে যাও, তারা অবশ্যই তোমাদেরকে শূন্য করে থাকতে দেবে না, অবশ্যই তোমাদের মা হওয়ার স্বপ্ন একদিন অবশ্যই পূরণ করবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে অন্যের কাছে দেখার সুযোগ করে দেবে। আমার ভিডিও লাইক করবো না, আমার ভিডিও বলো, আমার ভিডিও লাইক করবা। ঠিক আছে, তাড়াতাড়ি ভিডিও লাইক করবা। হ্যাঁ, ওকে, বাই, টাটা।